এখন যে ঘটনাটা শুরু করছি সেটা দিল্লির একটা ঘটনা। দিল্লির দ্বারকায় রাধিকা অ্যাপার্টমেন্ট নামের একটা জায়গাতে একজন ধনী বিজনেসম্যান, নাম ছিল অনুরূপ গুপ্তা, বয়স 48 বছর। তিনি দিল্লির ছত্তিশগড় রাজ্য সদনের একটা ক্যান্টিন, সেখানকার মালিক। তার দুই ভাই, পবন আর রাহুল। তার এক বোন, তার নাম স্বাতি। তিনজনে পুলিশ স্টেশনে গেছিল। পুলিশ স্টেশনে গিয়ে জানিয়েছিল যে 10-12 দিন ধরে তাদের দাদার ফোনের সুইচ অফ রয়েছে। তারা খুব চিন্তায় আছেন। পুলিশ টিম যেন কিছু হেল্প করে, তাদের দাদা কোথায় আছে সেটা খুঁজে বের করে। এবার পুলিশ সেই ভদ্রলোক যে হারিয়ে গেছে বলে তার দুই ভাই আর বোন এসে পুলিশ স্টেশনে জানিয়েছিল, তার লাস্ট কল বা লাস্ট লোকেশন এগুলো খুঁজে বের করার চেষ্টা করছিল। পুলিশকে তার ভাই বোনেরা যে ব্যাপারটা জানিয়েছিল যে কেন তাদের সন্দেহ হচ্ছে তাদের দাদার সাথে হয়তো কোনো খারাপ ঘটনা ঘটে থাকবে, সেটা হচ্ছে যে তাদের দাদা একজন কোটিপতি ব্যবসায়ী, আগেই বলেছে। তাদের দাদা নিজের স্ত্রীর সাথে ফ্যামিলির থেকে আলাদা অন্য কোনো ফ্ল্যাটে থাকত। ফ্যামিলিতে মা বাবা, দুই ভাই, এক বোন রয়েছে। বা বাবা মায়ের সাথে তার বিশেষ একটা কথা হয় না, তবে ছোট বোন স্বাতির সাথে তার মাঝে মধ্যেই কথা হয়। 20 তারিখে বোন স্বাতির ফোনে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছিল তার দাদা অনুরূপ গুপ্তার। তাতে সে লিখেছিল যে সে এখন খুব ডিস্টার্ব, তাই জন্য সে গোয়ায় বেড়াতে যাচ্ছে। কয়েকদিন সে ফোনে কোনো যোগাযোগ রাখবে না, চিন্তা না করতে। তবে স্বাতির চিন্তা হয়েছিল। তার কারণ হচ্ছে তার দাদা কখনো তাকে হিন্দিতে মেসেজ টাইপ করতো না, ইংলিশে করত। তাহলে হঠাৎ তাকে এবারে তার দাদা হিন্দিতে মেসেজ দিল কেন? এটা ছিল সন্দেহ করার প্রথম কারণ। দ্বিতীয় কারণ ছিল, যখন দাদা বলেছিল যে সে গোয়াতে ঘুরতে যাচ্ছে, বোন দাদার স্টেটাস গুলো দেখার চেষ্টা করছিল যে সত্যি দাদা গোয়াতে ঘুরতে গেছে, তো দাদা নিশ্চয় সেখানে ফটো আপলোড করবে। ফটোতে সে দেখেছিল দাদার গালের একটা বড় তিল, যেটা কিন্তু তার দাদা অপারেশন করে রিমুভ করে দিয়েছিল। গোয়ার ফটো দাদার স্টেটাসে দেখতে পেয়েছিল স্বাতি, তবে ফটোগুলো পুরনো ফটো ছিল। দাদার গালের তিল রিমুভ করা হয়ে গেছে যখন, তাহলে দাদা গোয়াতে বেড়াতে গিয়ে পুরনো ফটো আপলোড করছে কেন? এই ব্যাপারটা স্বাতির সন্দেহ বাড়িয়েছিল। সে নিজের আরো দুই দাদা পবন আর রাহুলকে ব্যাপারটা জানিয়েছিল। তারা পুলিশ স্টেশনে গিয়ে সবটা বলেছিল। তারা পুলিশকে গিয়ে জানিয়েছিল যে তাদের দাদার একটা গাড়ি আছে, সবসময় দাদা গাড়িতেই যাওয়া আসা করেন। তাহলে তার দাদা নিশ্চয় গোয়াতে গাড়ি নিয়েই গেছে। যখন দাদা দিল্লি থেকে বেরিয়েছে, গোয়ার দিকে গেছে বা দিল্লির বাইরে কোথাও গেছে, নিশ্চয় তাহলে কোনো না কোনো টোল প্লাজা পড়েছে। সেই জন্য দিল্লি থেকে বেরোবার যে টোল প্লাজা গুলো রয়েছে, সেগুলো সিসিটিভি ফুটেজ গুলো চেক করা হয়। 19 আর 20 মাঝখানের যে রাত্রিবেলা সেই গাড়িটাকে একটা টোল প্লাজাতে দেখা গেছিল। তারপরে যখন আরো সিসিটিভি ফুটেজ চেক করা হয়, টোল প্লাজাতে যখন ভালোভাবে খবর নেওয়া হয়, এটাই জানা যায় যে ওই গাড়িটা গোয়ার দিকে যায়নি, যমুনা এক্সপ্রেস হাইওয়ে ধরে
সোজা গেছিল 160 কিলোমিটার দূরে বৃন্দাবনে। তবে বৃন্দাবনে যাওয়ার পরেও গাড়িটা সেখানে স্টে করেনি, ঠাকুরের দর্শনও করেনি, আবার সেখান থেকে ব্যাক করে এসেছিল। এটা কেন ঘটেছিল, এটাই ছিল সন্দেহের ব্যাপার। এবার যে ভদ্রলোক নিখোঁজ ছিল তার ফোনটা কিন্তু সুইচ অফ ছিল সেদিন থেকেই। তার কল ডিটেল যখন চেক করা হয়, লাস্ট কল যেটা ছিল সেটা ছিল 18 ফেব্রুয়ারি 2026 রাত্রেবেলায় একটা র্যাপিডো রাইডারের ফোনে গেছিল কলটা। তার সাথে পুলিশ যোগাযোগ করে জিজ্ঞেস করে, ভদ্রলোকের ফটো দেখিয়ে জিজ্ঞাসাবাদ হলে সে বলেছিল যে সে ওই ভদ্রলোককে নিয়ে 18 মাটিয়ালা এক্সটেনশন ব্লক বিয়ে গিয়ে নামিয়ে দিয়েছিল। সেখানে পুলিশ যায়, সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে। তখন পুলিশ গিয়ে দেখেছিল যে সত্যি সত্যি ওই র্যাপিডো বাইকে ভদ্রলোক গেছিল, একটা বাড়িতে ঢুকেছিল, তার পেছন পেছন আরো 4 জন ঢুকেছিল। ওই 4 জন ওই বাড়ি থেকে বেরিয়ে এলেও সেই ভদ্রলোক যিনি নিখোঁজ তিনি কিন্তু ওই ফ্ল্যাট থেকে আর বেরিয়ে আসেননি। অন্যদিকে ওই 4 জনের মধ্যে একজন কিন্তু একটা স্কুটি ব্যবহার করছিল যাতায়াতের জন্য। সে বারবার স্কুটি নিয়ে ওই বাড়িতে আসছিল, আবার কখনো চলে যাচ্ছিল। এই সমস্ত ব্যাপার যখন পুলিশ লক্ষ্য করেছিল, এবার পুলিশ সিসিটিভির মাধ্যমেই ওই বাইকটা রেজিস্ট্রেশন নম্বরটা বের করেছিল। রেজিস্ট্রেশন নম্বর থেকে তার লিঙ্কে ছিল ফোন নাম্বার, সেটাও বের হয়। আধার নম্বরের সাথে লিঙ্ক ছিল, তার আধার কার্ড থেকে তার অ্যাড্রেসটাও পাওয়া যায়। অ্যাড্রেসটা ছিল হ্যাপি নামের একজন 29 বছর বয়সী যুবকের, যাকে হ্যাপি আর সুরজ দুই নামেই সবাই চেনে, হরিয়ানাতে বাড়ি। পুলিশ টিম তার কাছে চলে যায়, তাকে অ্যারেস্ট করা হয়, তার জিজ্ঞাসাবাদ হয়। তারপরে সে আরো 4 জনের নাম বলেছিল এই ঘটনার সাথে যারা যুক্ত। সে পুলিশ টিমকে এটাও জানিয়েছিল ওই বিজনেসম্যান অনুরূপ গুপ্তাকে তারা সবাই মিলে মেরে ফেলেছে। কিন্তু কেন, কি কারণে তারা মেরে ফেললো বা কিভাবে তারা অনুরূপ গুপ্তার সাথে পরিচিত, সেটাও পুলিশ টিম যখন জানতে চায় তখন সে বলেছিল 1 বছর আগে থেকে অনুরূপ গুপ্তার সাথে তার খুব ভালো সম্পর্ক, একটা বন্ধুত্বের সম্পর্ক। অনুরূপ গুপ্তা যেহেতু একজন খুব ধনী ব্যক্তি, তো হ্যাপির তাকে খুব ভালো লেগেছিল। এতটাই ভালো লেগেছিল যে হ্যাপি তার সঙ্গে সবসময় ঘোরাঘুরি ইত্যাদি শুরু করে, তার সাথে অনেক গল্প করে। অনুরূপ গুপ্তাও তার সাথে অনেক কথা বলেছিল। অনুরূপ গুপ্তার সাথে 1 বছরের রিলেশনটা, সেই জন্য খুব ভালো বন্ধুত্ব দুজনের মধ্যে। হ্যাপি পুলিশ টিমকে জানায় যে অনুরূপ গুপ্তার শরীরে প্রচুর গয়না থাকতো সবসময়, গলায় মোটা মোটা চেন, 10টা আঙুলের 10খানা আংটি, হাতে ব্রেসলেট, খুব চওড়া ব্রেসলেট। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এতগুলো সোনা পরেন, ভয় লাগে না, তখন অনুরূপ গুপ্তা হ্যাপিকে বলেছিল যে তার এটা একমাত্র শখ। ছোটবেলা থেকেই তার এই শখটা ছিল যে সে যখন রোজগার করতে শিখবে প্রচুর গয়না করবে, আর সেটাই সে বড় হওয়ার পর বা বড় বিজনেসম্যান হওয়ার পর করেছে। তার শরীরে সব সময় প্রায় 25 ভরি গয়না থাকতো। আর তার গাড়িতে অনেকবার বসেছে সুরজ বা হ্যাপি। যখনই বসেছে সে দেখেছে যে অনুরূপ গুপ্তার গাড়িতে প্রচুর টাকা রয়েছে, ক্যাশ, যেগুলো দেখে তার খুব লোভ হয়েছিল। সে ইচ্ছা করে সম্পর্কটাকে আরো গভীর করার চেষ্টা করেছিল। যা হ্যাপি চেয়েছিল
অনুরূপ গুপ্তা যাতে তাকে খুব বিশ্বাস করা শুরু করে, সেটা হয়েও ছিল। ওই ঘটনার কয়েকদিন আগে হ্যাপি যেহেতু একজন ম্যারেড ভদ্রলোক, হ্যাপির ছেলে হয়েছিল। ঘটনার দিন হ্যাপি নিজের একজন লিভ ইন পার্টনার, একজন গার্লফ্রেন্ডের সাথে প্ল্যানিং করেছিল। ইতিমধ্যেই কিন্তু নিজের গার্লফ্রেন্ডের সাথে সে বন্ধুত্ব করিয়ে দিয়েছিল অনুরূপ গুপ্তা নামের ওই বিজনেসম্যানের। গার্লফ্রেন্ডের নাম রাখি, সে উত্তরপ্রদেশের মেয়ে, বয়স তার 21 বছর। আর 29 বছর বয়সী হ্যাপি তার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড নিজের সাথে একদিন ওই ভদ্রলোক অনুরূপ গুপ্তাকে গার্লফ্রেন্ডের বাড়িতে এনে গার্লফ্রেন্ডের সাথে ওই বিজনেসম্যানের বন্ধুত্ব করিয়ে দিয়েছিল। শুধু বন্ধুত্ব নয়, বন্ধুত্ব থেকে আরো অনেক এগিয়ে গেছিল ওই বিজনেসম্যানের সাথে ওই রাখির রিলেশন। যেটা হচ্ছিল সেটা কিন্তু প্ল্যান করে করা হচ্ছিল। ঘটনার দিন হ্যাপি আর তার বান্ধবী রাখি দুজনে মিলে প্ল্যানিং করে সেই বিজনেসম্যান ভদ্রলোককে ডেকেছিল রাখির বাড়িতে একটা পার্টি হবে বলে। পার্টিটা কোন খুশিতে হবে, সেটা হচ্ছে হ্যাপির ছেলে হয়েছে, তাই জন্য পার্টি হবে। সেই বিজনেসম্যানকে রাত্রেবেলায় ডাকা হয়েছিল যে এসো আমরা ড্রিঙ্ক করব, খুব ভালো একটা টাইম কাটাবো রাখির সাথে। সেই বিজনেসম্যান দেখেছিল রাখির যেখানে বাড়ি সেই এরিয়াটা পাতলা রাস্তা, সেই জন্য সে নিজের কার নিয়ে আসে না। কারটাকে সে নিজের ক্যান্টিনের বাইরে পার্ক করে আর সে চলে এসেছিল। সে একটা র্যাপিডো বাইক বুক করে চলে আসে রাখি বাড়িতে। রাখি হাসি মুখে দরজা খুলে দেয়। কিছুক্ষণ পরেই আরো 4 জন আসে, তার মধ্যে একজন হ্যাপি বা সুরজ, আর বাকি 3 জন তার বন্ধু। তারা সবাই প্ল্যানিং এ সামিল ছিল। আসার পরে রাখি আর রাখির 4 জন বন্ধু মিলে বেঁধে ফেলেছিল অনুরূপ গুপ্তাকে, বলেছিল গায়ের সমস্ত গয়না আমাদেরকে দাও। কিন্তু দুঃখের বিষয় রাত্রেবেলায় তিনি আসছেন বলে তিনি নিজের সাথে নিজের গয়নাগুলো নিয়ে আসেননি। সব তিনি খুলে নিজের গাড়িতে সুরক্ষিতভাবে রেখে এসেছিলেন। এবার সেই ভদ্রলোককে তারা বেঁধে ফেলেছিল, মারধর করেছিল। তখন ভদ্রলোক বাধ্য হয়ে নিজের গাড়ির চাবিটা তাদেরকে দিয়েছিল। সুরজ বা হ্যাপি স্কুটিতে করে গিয়ে সমস্ত গয়না, গাড়িতে যে ক্যাশ টাকা ছিল সবটা নিয়ে চলে এসেছে। আরো টাকা কোথায় কোথায় রাখা আছে তারা বিজনেসম্যানকে জিজ্ঞেস করছিল। বিজনেসম্যান খুব রেগে যায় যে বন্ধু হয়ে রাখি আর হ্যাপি তাকে এইভাবে ঠকিয়েছে। তিনি বলেছিলেন আর কোনোভাবেই তিনি একটাও টাকা দেবেন না। কোন রকমে বাঁধনটা খুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তখন কি করব বুঝতে না পেরে হ্যাপি একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেছিল। বাকি সবাই অবাক হয়েছিল যে এটা কি করলে, কিন্তু ততক্ষণে সে প্রায় আধমরা হয়ে গেছে। এবার হ্যাপি স্কুটি নিয়ে বেরিয়ে চলে যায়, সোজা গেছিল হসপিটালে। হসপিটালে গিয়ে স্ত্রীর সাথে দেখা করে, নিজের ছোট বাচ্চাকে দেখে, তারপরে ফিরে আসার সময় একটা দা সঙ্গে করে নিয়ে আসে। সেই দা দিয়ে নিজের 1 বছরের পুরনো বন্ধুকে 6 টুকরো করা, প্লাস্টিকও কিনে নিয়ে আসা হয়েছিল। 6 টুকরো করা দেহ, কালো বড় বড় প্লাস্টিক কেনা হয়েছিল, সেই রকম 3খানা প্লাস্টিকে প্যাক করা হয়েছিল। প্যাক করার পরে সেগুলোকে যাকে তারা মেরে ফেলেছিল তার গাড়িতে করেই নিয়ে যাওয়া হয়েছিল যমুনা এক্সপ্রেস হাইওয়ে ধরে বৃন্দাবনের ব্রিজের উপরে। সেখান থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল। তার ফোন থেকেই তার বোনকে মেসেজ করে দেওয়া হয়েছিল আমার মন ভালো নেই, আমি গোয়া বেড়াতে যাচ্ছি। সমস্ত ঘটনা জানার পর হ্যাপি অ্যারেস্ট হয়েছিল। হ্যাপির 3 জন বন্ধু বলরাম, ভূপেন্দ্র আর নীরজ, আর ম্যারিড হ্যাপির বান্ধবী
রাখি। বর্তমানে সবাই জেলেই রয়েছে, এখনো তাদের জিজ্ঞাসাবাদ চলছে।